নিচের কোনটি গল্প ও উপন্যাস? এখানে গল্প ও উপন্যাস দুইটা বিষয় একসাথে যেটার মধ্যে আছে, যার মধ্যে আছে সেটা হচ্ছে যে মৃত্যু ক্ষুধা। এটা হচ্ছে একাধারে গল্প এবং উপন্যাস। আর এর মধ্যে আছে হচ্ছে শবনম। এখন তাহলে আমাদের ক্লাসটা যে শুরু করতে যাচ্ছি, তাহলে আমরা প্রথম প্রশ্নটা যেটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে যে আত্মাকে মধুর করে তুলতেই হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। উক্তিটি কার? প্রথম প্রশ্নটা আমরা শুরু করলাম বাংলা প্রথম পত্রের একটা প্রবন্ধ থেকে। এখন আমি যতগুলো আজকে প্রশ্ন দিব, এখন তোমাদের কাজটা হচ্ছে এটাই, আমি কিছুক্ষণ পজ দিয়ে দিয়ে কথা বলবো, যাতে করে তোমরা এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবতে পারো আর নিজেরা মাথার মধ্যে নিজেদের উত্তরগুলো দিতে পারো। তার পরবর্তীতে আমি সমাধান করে দেব। এবং আজকের এই স্লাইডগুলো থেকে বা আজকের পড়াশোনার টপিক থেকে 5টা প্রশ্ন আমি তোমার জন্য রেখে দেবো, যেটা তোমরা ক্লাস শেষ করার পরবর্তীতে তোমরা সেগুলোর অ্যান্সারগুলো কমেন্টে জানাবে, অথবা তোমাদের যদি কোনো ফাইল দেওয়া হয় সে সমস্ত ফাইলে তোমরা উত্তরগুলো দিয়ে দিবে। তো প্রথম প্রশ্ন অনুযায়ী, এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি ধরনের সমস্যা আমরা পরীক্ষার হলে ফেস করে থাকি? আমরা যখন পরীক্ষার হলে যাই তখন আমরা সবসময় চেষ্টা করি খুব দ্রুত উত্তর করার। খুব দ্রুত উত্তর করতে যে হয় কি, যে আমাদের ভুল উত্তরটা বেশি করে ফেলি। এবং যখন আমরা রিভিশন দিতে যাই তখন দেখি যে আই হায়, আমি তো ভুল করে ফেলছি। এখন এই যে ভুল করে যে ফেললাম, এটা তো আর পরীক্ষা হলে শুধরানো যাবে না, কারণ তোমাকে একটাই তো ওএমআর শিট দিবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, সবসময় মাথা ঠান্ডা রাখা লাগবে। মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হবে। আর এই ধরনের কনফিউশন তৈরি করার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয়, যেটা খুবই সিলি কোশ্চেন, কিন্তু আমরা ভুল করে বসি কেন? কারণ আমরা তো একটা নাম এখানে দেখতে পাচ্ছি যে মোতায়ের হোসেন, এখানে মোতায়ের হোসেন। এখন একজন হচ্ছে কাজী, একজন হচ্ছে চৌধুরী। এখন আমরা এই দুটা জিনিস প্রথম দিকে না চিন্তা করে আমরা দেখা যাচ্ছে সাথে সাথে উত্তর পেলাম আর দিয়ে দিলাম হচ্ছে এ, টিক দিয়ে দিলাম। পরবর্তী দেখতেছি ওহ, এটা তো ভুল করে ফেলছে, কারণ এটার উত্তর তো এটা না, এটার উত্তর তো হচ্ছে মতিউর রহমান চৌধুরী। আর মতিউর রহমান চৌধুরীর এই উক্তিটি এই প্রবন্ধে কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তোমরা বলতে পারবা? এটা নেওয়া হয়েছে জীবন ও বৃক্ষ থেকে। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র এই প্রশ্ন না, আজকের ক্লাসটা করার পরবর্তীতে আমরা হচ্ছে বিভিন্ন অন্যান্য জায়গা থেকে যেগুলো ধরনের প্রশ্ন আসে সেগুলো বিষয়গুলো নিয়েও আমরা অ্যান্সার করতে পারো, বা অন্যান্য বিগত অন্যান্য বছরে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলো প্রশ্ন আসছে এখান থেকে আসতে পারে, তাই এই ক্লাসটাতে অমনোযোগ দেওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় প্রশ্ন, স্বামীর মৃত্যুর পর বিধবা সালেহা বেগম বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন, সন্তানদেরও করে তুলেছেন শিক্ষিত। বর্তমানে সালেহা বেগম নারীর ক্ষমতায়নের একজন উজ্জ্বল দৃষ্টান্ত। উল্লিখিত সালেহা বেগমের জীবন সংগ্রাম তোমার পড়িত কোন গদ্যের মূল ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এটা যে আমরা পড়লাম, এখন তোমাদের ক্ষেত্রে কি মনে হতে পারে যে এটা তো একটা অনুধাবনমূলক প্রশ্ন? তো অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে একটু ভাবার জন্য একটু সময় নিতে হয়, যে এখানে কি কি বলা হচ্ছে, যে কিছু বিষয়গুলো আমরা যদি এখানে ইন্ডিকেট করতে পারি তাহলে খুব ভালো হয় আর কি। যে নারীর ক্ষমতায়ন, এখন নারীর ক্ষমতায়ন নিয়ে তো প্রায় যতগুলো এখানে আছে সবগুলো কথা বলেছে যে নারীরা এখানে কত ধরনের ভূমিকা পালন করতে পারছে। কিন্তু এখানে যদি আমরা আরেকটা বিষয় লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে যে সন্তানদের পরিচালনা শিক্ষিত। এখন আমাদের এই প্রবন্ধগুলোর মধ্যে একটা প্রবন্ধ আছে যেখানে হচ্ছে একটা সন্তান তুল্য মানুষকে বাঁচিয়ে রাখা বা টিকিয়ে রাখার সংগ্রাম থাকে। সেই সংগ্রামটা আমরা দেখতে পাই মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসিতে। তো এখানে যে সন্তানের কথাটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আর কেউ না, আমাদের সবার প্রিয় আল্লাদি। তো এই আল্লাদি নামটা আমাদেরকে মনে রাখতে হবে মাসি পিসি প্রবন্ধের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন পাবলিক পরীক্ষাতে আর একটা বিষয় যেটা বেশি বেশি আসছে আর কি, যে মাসি পিসিটা কোথায় প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে পূর্বাশা পত্রিকায়। তো এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখা লাগবে আর কি। তো যখন আমরা এই ধরনের প্রশ্ন সলভ করব, তো সেই প্রশ্নগুলোর সাথে রিলেটেড কোনগুলো গুরুত্বপূর্ণ আছে
সেগুলো বিষয়গুলোকে আমরা একসাথে করে সমাধান করার চেষ্টা করব। তারপর এখানে যে তৃতীয় প্রশ্নটা এখানে আছে সেটা হচ্ছে যে অন্নপাপ, বাপরে, এর কি প্রায়শ্চিত্ত আছে? মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ কি? এখন মৃত্যুঞ্জয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিম দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে আর কি। এখানে মৃত্যুঞ্জয়কে নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে, কারণ মৃত্যুঞ্জয় শব্দের অর্থ হচ্ছে যে মৃত্যুকে যে জয় করেছে। কিন্তু মৃত্যুঞ্জয়কে শেষ পর্যন্ত নিজের মৃত্যুকে জয় করতে পারছে? একবার পারছে, কিন্তু দ্বিতীয়বার সে আর পারে নাই। তো যাই হোক, এখন মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণটা কি হতে পারে? আমরা সবাই জানি এটা কোথা থেকে নেওয়া হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী থেকে। এখানে বিলাসী, সে কি? সে একটা সাপুড়ে কন্যা। এই সাপুড়ে কন্যা থাকার কারণে হচ্ছে যে কি, সে হচ্ছে সব সমাজের, তৎকালীন সমাজে, অর্থাৎ আমাদের যে সনাতনী যে সমাজের ব্যবস্থা আছে আর কি, সেখানে উঁচু জাত, নিচু জাত, নিম্ন জাত, এই বিষয়গুলা বারবার আসে। আমরা বিভিন্ন ধরনের মুভি দেখতে দেখতে পারবো যে কাস্ট, এই বিষয়টাকে তারা অনেক বেশি প্রায়োরিটাইজ করে, যদিও এই জিনিসটাকে ধীরে ধীরে ব্রেক করা হচ্ছে। তো যাই হোক আর কি, আমাদের এই গল্পের প্রেক্ষাপটে, তো এখানে হচ্ছে বিলাসী, সে ছিল সাপুড়ে। সনাতন ধর্ম মতে সে হচ্ছে একটা নিচু জাতের মেয়ে। আর নিচু জাতের মেয়ে হওয়ার কারণে তার হাতের খাবার খাওয়াটা হচ্ছে অন্য পাপ। সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে এখানকার ডি, যে মৃত্যুঞ্জয় অন্য পাপের কারণ ছিল নিচু জাতের হাতে খাবার খাওয়া। আর পরবর্তীতে আমরা যে প্রশ্নটা দেখি সেটা হচ্ছে যে আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন, আমার পথ। প্রবন্ধে এই উক্তি দ্বারা কি কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন? তো আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন, এটা একটা উদ্ভাবন ধরনের প্রশ্ন। যে আমি আছি এ কথা আমরা আমরা কখন বলি না? যখন আমরা অন্যের ঘাড়ে কোনো কিছু চাপাই দিতে চাই, অন্যরা আমার কাজটা করে দিক, তখন বলতেছে আরে মামা আমার আমার দরকার কি আছে, আমার ওই বন্ধু আছে, ও করে দেবে নি। তার মানে কেন, কেন করে দেবে? কারণ সে ভালো পারে। তো আমি অলরেডি এই কথার দ্বারা কি বোঝাচ্ছি যে আমি সেলফ ডিপেন্ডেন্ট না, আমি স্বাধীন না, আমি পরাধীন। আর এখানে পরাধীন এই কথার দ্বারা বলানো হচ্ছে যে এখানে আমি আছি এই কথা না বলে সবাই বললাম গান্ধীজি আছেন, এই কথা দ্বারা আমরা সবসময় ইন্ডিকেট করলাম যে পরাবলম্বনটাকে। আর এই প্রবন্ধে থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমার পথ, এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে যে রুদ্র মঙ্গল। আমার সবাই মনে রাখতে পারবো তো? রুদ্র মঙ্গল থেকে কাজী নজরুল ইসলামের আমার পথ এইটুকু অংশ নেওয়া হয়েছে। এখন রুদ্রমঙ্গলটা মনে রাখা আরো বেশি সহজ। সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের যতগুলো লেখা সেগুলো সবগুলো এই ধরনের তেজস্বী লেখা থাকতো। তো সেই ক্ষেত্রে রুদ্র, এটা একটা তাপ, যে উত্তাপ বোঝাচ্ছে, এটা কাজী নজরুল ইসলামের সাথে খুব ভালোভাবে যায়। তো এই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। 5 নম্বর যে প্রশ্ন, সেটা দ্বারা বোঝানো হচ্ছে যে 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চায়ের দোকানের মালিককে কেন সহকর্মীদের খবর দিতে বলেছিলেন? এগুলো খুবই স্ট্রেট কাট প্রশ্ন, যেগুলো আমরা যখন বই পড়বো, যখন আমরা এই গল্পগুলো পড়বো, তখন এই বিষয়গুলোকে খুবই সিম্পলি ওয়েতে আমরা অ্যান্সার করতে পারবো। আর এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের মাথায় ঘামানোর প্রয়োজন নেই। আমরা যখন বই পড়ে থাকি তো আমরা খুব সহজেই জানি যে অনশনের খবর, যে তিনি যখন অনশন করতেছিলেন এই খবরটা তাদের কর্মীদেরকে জানানোর জন্য তিনি সেই চায়ের দোকানের মালিককে বলেছিলেন যে খবরটা যেন পৌঁছে দেওয়া হয়, যে তারা জেলে থেকে অনশন করতেছে, যাতে কি হয় সেই সময় যে আন্দোলনটা চলছিল সেটা যেন বেগবান হয়। তো এখন 6 নম্বর প্রশ্ন। এখন দেখি যেখানে বলা হচ্ছে যে নিচের কোন পংক্তিতে মাঝে নির্বিকার চিত্ত ও নিরাসক্তি ফুটে উঠেছে? নির্বিকার চিত্ত, নিরাসক্তি, এই দুইটা শব্দ দ্বারা আমরা কি বুঝি? যে নির্বিকার চিত্ত মানে কি, মানে কোনো কিছু মোহ মায়া তাকে পাচ্ছে না, বা বাইরে কি হচ্ছে সে বিষয়ে তার কোনো ধ্যান ধারণা নেই। আবার নিরাসক্তি মানে কি, কোনো কিছুর প্রতি তার আসক্তি নাই। এখন এই যে ভবঘুরে বা এই ধরনের যে অবস্থাটা, বা এই ধরনের যে অন্য কিছুর প্রতি যে আকর্ষণটা নেই, মোহমায়াটা নেই, এটা
খুব সুন্দিকে মানে আমরা কি হতে পারে এই জিনিসটা আমরা কবিতাটা যখন আমরা পড়বো আর কি পরবর্তী ক্লাসগুলোতে, তখন খুব ভালোভাবে দেখতে পারবো যে কোনো দিকে নাহি চাই। অর্থাৎ আমার দেখা যাচ্ছে আমার এই জিনিসটা দরকার নেই। যখন আমি এরপর দিয়ে চলে যাব তখন এদিকটা আমার চাওয়ার কোনো প্রয়োজনও নেই। অত এই জিনিসটার প্রতি কোনো আমার আসক্তিও নেই। এই জিনিসটা যদি কি হয় সেটা নিয়ে আমার কোনো ভাবনাও নেই। তো এই লাইনটার দ্বারা সবসময় এই বিষয়টাকে খুব সুন্দরভাবে পোট্রে করা যায় যে কোনো দিকে নাহি চাই, নির্বিকার চিত্ত নিরাসক্তি, এই লাইনটা দ্বারাই ফুটে উঠেছে। এখন আমরা দেখতে পারি পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বিলাসী গল্পের লেখক এই বাক্যে মহত্ব কি অর্থে ব্যবহার করেছেন? আমাদের বন্ধু মহলে যখন আমরা আড্ডা দিই, যখন আমরা গল্প করি, তখন আমরা একে অপরকে হেয় করার জন্য অনেক সময় খুব ভালো করে, খুব সুন্দর করে, ভদ্র করে প্রশংসা করে উঠি। আরে মামা, তুই এই কাজটা তো খুবই ভালো করছিস, এত ভালো তা বলার মতো না। আচ্ছা, এই কথাটা কি আমি তাকে মানে তাকে গর্ব করে বললাম? অবশ্যই না। তার সাথে আমি মজা নিচ্ছি, এই মজা নেওয়ার কারণে তাকে একদম ব্যঙ্গ করে আমি একটা কথাটা বললাম। ঠিক সেম ভাবে এখানে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে গল্পে, এখানে মহত্বটা ব্যঙ্গার্থ অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে আছে যে এটা যে শাহিন মুনির চৌধুরীর মানুষ নাটকের উপযোগ্য কি? এখানে একটা যে ওয়ার্ড বা শব্দ মানুষ, মানুষ বলতে বোঝায় হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আর মানুষের শব্দের সাথে যে ওয়ার্ডটা বারবার আসে সেটা হচ্ছে অসাম্প্রদায়িকতা। কারণ অসাম্প্রদায়িক অর্থ হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কার গায়ের রং কালো, কারটা ফর্সা, কে খাটো, কে লম্বা, কে বেটে, এই বিষয়গুলো আমি প্রাধান্য পাই না, আমরা মানুষ। এটাই হচ্ছে সব থেকে মূল উপজীব্য বিষয়। তাই শহীদ মুনীর চৌধুরীর মানুষ নাটকের উপজীব্য বিষয়টা হচ্ছে অসাম্প্রদায়িকতা। এখন আমার পুরোপুরি বয়সী হলো না অপরিচিত গল্পে এই কথাটি দ্বারা গল্পের চরিত্রর কি মনোভাব ব্যক্ত করেছেন? ভাবো, এখন আমার পুরোপুরি বয়সী হলো না এই কথাটা দ্বারা যদি আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তাহলে তুমি কি উত্তরটা দিবে? এটা হচ্ছে বিষয়। এখন তার বলতে পারে যে কেউ একটা কাজ করতে পারতেছে না, তখন সে বলতে পারে যে আমার তো বয়স কম, আমার তো এখনো বয়স হয় না এই কাজটা করার। কিন্তু লেখক কি আদৌ কি এটা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন? তা না। লেখক হচ্ছে এই অনুযোগটা করছে তখনই যখন বলতেছে ছোটকাল থেকে আমি কোলে কোলে মানুষ, যার কারণে তার এখনো বয়স হয় নাই। আর যেহেতু আমরা ছোটকালে কোলে কোলে আমরা যখন মানুষ হই তখন আমরা অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়ি আমাদের বাবার প্রতি, আমাদের মায়ের প্রতি, বা আমাদের যারা পরিবার বর্গ আছে তাদের প্রতি আর কি। তো সেই অনুযায়ী হচ্ছে এই গল্পের দ্বারা যে মনোভাব ব্যক্ত করছেন সেটা হচ্ছে যে অতি নির্ভরশীলতা। নিচের কোনটি গল্প ও উপন্যাস? এখানে গল্প ও উপন্যাস দুইটা বিষয় একসাথে যেটার মধ্যে আছে, যার মধ্যে আছে সেটা হচ্ছে যে মৃত্যু ক্ষুধা। এটা হচ্ছে একাধারে গল্প এবং উপন্যাস। আর এর মধ্যে আছে হচ্ছে শবনম